আমার নাম আরিনা। আমি আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান। আমার আরো দুটো বড় ভাই আছে। ছোট থেকেই আমাকে আমার বাবা-মা খুব বেশি আদর করতেন এবং এই কারণেই আমি যখন যা চেয়েছি তখনই তাই পেয়েছি। কিন্তু ছোটবেলা থেকে যে আমার সঙ্গে একটা জিন বসবাস করত সেটা আমি পরবর্তীতে গিয়ে বুঝতে পেরেছি। সময়কাল তখন ২০০৭। সাধারণত আগের গ্রামগুলোতে মসজিদে সকালবেলা মক্তবে বাচ্চাদেরকে পড়াতো। তো আমার আব্বা ছোটবেলা থেকে চেয়েছিলেন আমাকে কোরআনের হাফেজা বানাতে। এই কারণে তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করাতে চেয়েছিলেন। তো ওই সুবাদেই তিনি ছোটবেলা থেকেই আমাকে মক্তবে পাঠাতেন এবং মক্তবে যেতে আমার খুব ভালো লাগতো, কারণ ওইখানে গেলে সকলের সঙ্গে গল্প করা যেত কিংবা আড্ডা দেওয়া যেত। ওই ছোটবেলায় আমি ওইগুলোই বেশি পছন্দ করতাম, বিশেষ করে খেলাধুলা। আমাদের বাড়ির বাহিরে আমাকে বের হতে দিত না, যেহেতু মেয়ে মানুষ ছিলাম আর ছোট থেকেই আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম। এই কারণে হয়তো আমাকে একটু বেশি রেস্ট্রিকশনের মধ্যে রাখতো। তো যাই হোক, যেদিন প্রথম আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন ছিল হচ্ছে শনিবার। শুক্রবার সাধারণত মক্তব বন্ধ থাকে। শনি এবং বৃহস্পতি এই কয়েকদিনই মক্তব চালু থাকতো এবং এই টাইমগুলোতেই আমরা মাদ্রাসায় যেতাম। সকালবেলা আমার একটা সমস্যা হতো, আমি মক্তবে যাওয়ার জন্য উঠতে পারতাম না ঘুম থেকে। আর ওই রকম ছোট একটা বাচ্চাকে ছোটবেলায় মক্তবে যাওয়ার জন্য পাঠানো কেমন যেন আমার কাছে লাগতো। তারপরেও অনেক কষ্ট করে উঠে মক্তবে যেতাম। যে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার বাবা আমাকে বেশ আদর করতেন। এই কারণে আমি যখন যা বলতাম তিনি আমাকে তখনই সেটা এনে দিতেন। মা অবশ্য আমাকে শাসন করত, তবে বাবা তার বিরোধ করতেন। আমি যেদিন মাদ্রাসায় বা মক্তবে যেতে চাইতাম না সেদিন তিনি আমাকে বলতেন কি যে আজকে পাঠানোর দরকার নেই। এরকম করে যে কত ফাঁকি দিয়েছি ওই সময়টাতে। তো মা আমাকে নিজে থেকেই মক্তব পর্যন্ত দিয়ে আসতেন ম্যাক্সিমাম দিনই। আর যেদিন নিজে পারতেন না সেদিন আমি হেঁটে হেঁটে যেতাম। আমার বয়স তখন ৬-৭, সদ্যমাত্র ক্লাস 1-এ ভর্তি হয়েছি। আর পাশাপাশি আমি মক্তবে পড়তাম। আমার আব্বা ভেবেছিলেন যে আর একটু বড় হলে স্কুল থেকে ছাড়িয়ে তখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে, তিনি এটাই ভেবেছিলেন। কিন্তু মক্তবে যখন আমি পড়ছিলাম সেদিনকার ঘটনা, শনিবার ছিল দিনটি। আমি যখন সকালবেলা উঠে মক্তবের দিকে গেলাম তখন বেশ ভোর। আমাদের পাড়ার সকল ছেলেমেয়েরা একসঙ্গে আমরা মক্তবে যেতাম এবং সেখানে গিয়ে মক্তবে হুজুর আমাদেরকে নানা সূরা এবং সেপারা পড়াতেন। যেহেতু ওই বয়সে সেপারা ছাড়া আর কিছুই পড়ার মতো কিছু ছিল না, কারণ আমরা তো কোরআন শরীফ ধরিনি তখনও। তো যাই হোক, আমরা সকলে মিলে মক্তব থেকে ওদিনকে বাড়ি থেকে ফিরছিলাম, মানে বাড়ির দিকে ফিরছিলাম আর কি। তো ওই দিন আমার আগেই সকলে চলে গিয়েছিল। ওইদিনকে হয়েছিল আমার পড়া হয়নি, যার কারণে হুজুর আমাকে সবার শেষে ছুটি দিয়েছেন। ছুটি সকলের একত্রেই হয়, তবে হুজুর সেদিনকে আমি যে পড়াটা বেশ কয়েকদিন ধরে পারছিলাম না সেই পড়াটা আমাকে বুঝিয়ে সবার শেষে আমাকে ছুটি দিলেন। আমি সেখান থেকে বের হলাম, বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি সাধারণত রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরতাম, কিন্তু আজকে কেমন যেন চিন্তা হলো যে আমাদের ভিটার ওই পাশে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছ থেকে বড়ই পারবো ভেবে আমি সেদিকেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ হচ্ছে সকালবেলা অনেক বড়ই গাছতলা পড়ে থাকে। আমি ভেবেছি হয়তো এতক্ষণে সকলে বড়ই কুড়িয়ে নিয়ে গিয়েছে। গাছটা ছিল একদম ভিটার মাঝখানে, যে ভিটায় আসলে সাধারণত কেউ যাতায়াত করে না, মানে খুব কম যাতায়াত করে আর কি। তো আমি কি মনে করে বাড়ির দিকে না গিয়ে ওদিক দিয়ে ভিটার উপর দিয়ে যাব বলে সিদ্ধান্ত নিলাম। সেই ভিটার চারিপাশে শুধুমাত্র গাছপালা, আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই, অনেক দূর দূরান্তে বাড়ি। তো আমি সেই ভিটার কাছে গিয়ে যখন দেখলাম পুরো বড়ইতলা শুধুমাত্র বড়ইতে ভরে আছে, আমি অনেকটা খুশি হয়ে গেলাম এবং সমস্ত বড়ইগুলো কুড়াতে লাগলাম। আমার যে হিজাবের যে কর্নার ছিল সেই কর্নারের ভিতরে আমি সমস্ত বড়ইগুলো ভরলাম এবং ভরে ভাবলাম বাড়িতে গিয়ে একা একা খাবো। ঠিক তখনই পেছন থেকে বড়ই গাছের আড়াল থেকে আমাকে ছোট্ট একটা বাচ্চা ছেলে ডাক দিল। আমাকে সে ডাক দিয়ে বলল কি যে তুমি বড়ই নিয়ে কোথায় যাচ্ছ, আমাকে কয়টা বড়ই দিবে? এই কথা বলার পর আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে, আমার বয়সী হবে। তখন আমি তাকে বললাম কি যে আমি তোমাকে আমার বড়ইগুলো কেন দিব, আর তুমি কে, তুমি এখানে কি করছো? এরকম ছেলেকে আমি আমাদের পাড়ায় এর আগে কখনো দেখিনি। ছেলেটা আমার কাছে এগিয়ে আসলো। ছেলেটা দেখতে খুব অদ্ভুত ছিল, তার পরনেও খুব অদ্ভুত জাতীয় একটা পোশাক ছিল, যে পোশাকটা আমি এর আগে আমাদের পাড়ার কাউকে পরতে দেখিনি। ওই বয়সে আমি বেশ ভালোই বুঝতাম। তারপর সে আমাকে বলল যে আমাকে যদি তুমি বড়ই দাও তাহলে তুমি একটা জিনিস পাবে, আমি তোমাকে একটা জিনিস দেব। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি জিনিস দিবে। ছেলেটা তার পকেট থেকে একটা
চকচকে একটা অলংকারের মতো কোনো একটা জিনিস আমাকে বের করে দিল। জিনিসটা কি ছিল আমি বলতে পারবো না, তবে কোনো একটা ব্রেসলেট জাতীয় কোনো কিছু। সেই জিনিসটা এখন পর্যন্ত আমার কাছে আছে। সে তখন যখন আমাকে জিনিসটা বের করে দিল, আমি দেখে বেশ খুশি হলাম। তারপর সেই জিনিসটা আমি আমার কাছে রেখে তাকে বেশ কয়েকটি বড়ি দিলাম। সেগুলো খেতে লাগলো এবং আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমার নাম কি। আমি তাকে বললাম আমার নাম আরিনা। তোমার নাম? সে তখন বলল তার নাম সামাদ এবং সে এখানেই থাকে। আমি তখন বললাম আশেপাশে তো কোথাও কোনো বাড়িঘর দেখছি না, তাহলে এখানে তুমি কোথায় থাকো? আমি এই কথা বলে তখন বাড়ির কথা চিন্তা হলো, যদি মা বকে, কারণ অন্যান্য সকলে তো চলে এসেছে, পাড়ার যেসব ভাই বোনেরা আছে বা আমার চাচাতো ভাই বোনেরা আছে তারা তো বাড়িতে অলরেডি চলে গিয়েছে, আর আমি এখন পর্যন্ত মক্তবের থেকে বাড়ি যাইনি, তার মানে আম্মা নিশ্চয়ই বকাঝকা করবে। সেজন্য আমি বললাম আজকে আমি যাই, কালকে তোমার সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? তবে তোমার এই জিনিসটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। সেটা বলে আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ওই যে আম্মা বুঝে ফেলছে যে আমি ভিটায় গেছিলাম বড়ই আনতে। সে আমাকে এর আগেও নিষেধ করেছে যেন ভিটায় কারোর সঙ্গে না যায়, আর আজকে আমি একা গিয়েছি সেটা শুনলে তো সে একদম আমাকে মেরেই ফেলবে। কারণ আম্মা আমাকে নানান কিছুর ভয় দেখায়, বলে কি যে ওই ভিটায় খারাপ কিছু আছে, এবং রাতের বেলা ওই ভিটার গল্প বলেই আমাকে ঘুম পাড়াতো ছোটবেলা থেকেই। তো যাই হোক, আমার হাতে মার খেলাম। মার খাওয়ার পরে সে আমাকে খাইয়ে দাইয়ে স্কুল পর্যন্ত দিয়ে আসলো। স্কুলটাও আমাদের বাড়ির কাছেই ছিল, সেহেতু খুব বেশি দূরে না হবার কারণে আম্মা নিজে গিয়ে দিয়ে আসতো। আর যেহেতু আমি ছোট ছিলাম আর আম্মা ছোটবেলা থেকে আমাকে হিজাব পরাতো, তো এরকম করেই আমার সময় কাটছিল। এর 2 দিন পরে আমি যখন সকালবেলা মক্তবে পড়ছিলাম, সাধারণত হয় কি মক্তবে যাওয়ার আগেই কিছু পোলাপান আছে আমাদের থেকে বড় যারা আছে, তারা ওই বড়িতলা গিয়ে বড়িগুলো পোড়াতো এবং তারা সব বড়ি খেয়ে ফেলতো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি 2 দিন পরে যখন আবার সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম বড়িতলা শুধুমাত্র বড়ি দিয়ে ভরা। মনে হচ্ছিল একটু আগেই কেউ গাছ ঝাঁকা দিয়েছে এবং সেই বড়িগুলো নিচে এরকম বিছিয়ে পড়েছে। আমি সেগুলো একটু খুঁড়তে লাগলাম এবং খুঁটে যখন পকেট ভরছিলাম এবং আমার ওড়নাটা ভরছিলাম, ঠিক তখনই সেই ছেলেটা আবার আমার কাছে আসলো। এসে বলল, তুমি কি আজকে আমাকে কয়টা বড়ি দিবে? তখন আমি বললাম কি যে হ্যাঁ, আজকে তোমাকে দিব। গতকালকে তুমি যে জিনিসটা আমাকে দিয়েছো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, খুবই দামি জিনিস, তাই না? ছেলেটি তখন বলল, হ্যাঁ খুবই দামি জিনিস, এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, তোমাকে আমি দিয়ে দিয়েছি, এটা তোমার, তুমি আমাকে কয়েকটা বড়ি দিবে? আমি তখন আমার ঝোলাতে থাকা বেশ কয়েকটি বড়ি তাকে আমি দিয়ে দিলাম। বললাম কি যে ঠিক আছে, এই নাও। আমি তখন ওকে বললাম যে তুমি আগে আগে আসতে পারো না, আগে আগে এসে কুড়াতে পারো না, আমি যে বড়িগুলো কুড়াই সেই বড়িগুলোই তুমি কেন নাও? তখন সে বলল কি যে আমি আসলে যখন তুমি আসো তখন এখানে আসি, তাছাড়া এখানে আমার কোনো কাজ নেই। আমি বললাম কেন? ছেলেটি কোনো উত্তর না দিয়ে তখন জঙ্গলের দিকে তাকালো, এমনভাবে তাকালো মনে হলো যে কেউ তাকে ডাকছে, এবং কেউ ডাকার ফলে সে ওইখান থেকে চলে গেল আমাকে কিছু না জানিয়েই। আমি সেই বড়োর সমস্ত কিছু নিয়ে বাড়িতে চলে আসলাম। ওই প্রতিদিনকার মতো আবারও মায়ের হাতে আমি বকুনি খেলাম এবং মারও খেলাম, এবং স্বাভাবিকভাবে এরকম আমার দিন চলতে লাগলো। প্রায় প্রত্যেক দিনই মক্তব ছুটি শেষে আমি ওই বড়ই গাছতলা যেতাম এবং সেখানে গিয়ে বড়ই কুড়াতাম এবং ওর সঙ্গে দেখা হতো। মাঝে মধ্যে যখন আমি আমার এলাকার, আমার পাড়ার যেসব চাচাতো ভাই বোন আছে ওদের সঙ্গে যেতাম, তখন ও আসতো না। তখন ও কোথায় থাকতো আমি জানি না, তখন ওকে আমি আশেপাশে খুঁজতাম, কিন্তু তখন আমি পেতাম না। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল এবং মক্তবে কিন্তু আমি এরকমভাবে স্বাভাবিকভাবে পড়ছি। তো একদিন সন্ধ্যাবেলা, ওই সময়টাতে হচ্ছে সন্ধ্যা সময় কারেন্ট থাকতো না, তো আমি হচ্ছে বারান্দায় আলো জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে পড়ছি। ওই টাইমে আচমকা ও হচ্ছে আমার বারান্দায় আসে এবং আচমকা আর কি আমি ওকে দেখি নিয়ে আসতে, এসে আমার সঙ্গে কথা বলে এবং আমার সঙ্গে কথা বলতে থাকি, গল্প করতে থাকি। ও আমার জন্য বেশ কিছু মিষ্টি নিয়ে এসেছিল, যে মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু ছিল। ওই সময়টাতে আমি এরকম মিষ্টি কখনো দেখিনি, তোমাকে মিষ্টি দিয়ে বলে এগুলো আমি তোমার জন্য এনেছি। তারপর আমি সেগুলো খেতে লাগলাম। খানিকক্ষণ বাদে মা ভেতর থেকে এসে বললো, কিরে কার সঙ্গে কথা বলছিস? আমি বললাম কি যে না, কই তো কেউ না। আসলে আমি যে অন্য বাইরের কারোর সঙ্গে মিশছি এটা আব্বা মা পছন্দ করতেন না ছোটবেলা থেকেই, এবং আমি এগুলো যদি বলতাম যে আমি আমাকে একটা ছেলের সঙ্গে কথা বলছি, তাহলে সে নিশ্চয়ই ইনকোয়ারি করতো বা এই জিনিসগুলো করতো। তো ওর সঙ্গে আমার এই সময়টা খুব ভালো কাটছিল। আরেকদিনের ঘটনা, এর কয়েকদিন পরে আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, ও আচমকা মধ্য দুপুরে রাস্তার মাঝখানে আমাকে দাঁড় করিয়ে বলে কি যে আরিনা তুমি কোথায় যাচ্ছ? তখন ওকে আমি বললাম কি যে আমি তো বাড়িতে যাচ্ছি। তখন ও আমাকে বলে যে চলো আজকে আমরা অন্য একটা ফল আনতে চাই, যে ফলটা খুবই সুস্বাদু, আঙ্গুরের মতো দেখতে, তুমি কি যাবে? তো যেহেতু ওর সঙ্গে আমার বেশ ভালো সখ্যতা হয়ে গিয়েছিল, ওর সঙ্গে আমার বেশ মিলবন্ধন ছিল, আমি বললাম কোথায় আছে? ও তখন বললো এই তো এই পাশে, এই ভিটার ওই পাশেই, খুব সুন্দর একটা জায়গা, যাবে?
তো ওই প্রথম ও আমাকে ওর সঙ্গে করে ও যেখানে থাকে আর কি সেখানে নিয়ে গেল। তো সেই জায়গাটা আমার আবসা আবসা মনে আছে, যে ছোটোবেলার কাহিনী, আবসা আবসা একটু একটু মনে আছে যে সেই জায়গায় একটা গাছে অনেক আঙ্গুরের মতো ফল ধরেছিল। সেই ফলগুলো খেতে এত চমৎকার ছিল, ও আমাকে সেগুলো খাওয়ালো এবং বেশ খানিকক্ষণ আমি ওর সঙ্গে ওখানে গল্পগুজব করে কাটালাম। তারপর যখন ও আমাকে বাড়ির কাছাকাছি দিয়ে গেল, আসলে কোথায় গিয়েছিলাম সেটা আমি জানি না বা বলতেও পারবো না। ওই সময়টাতেও আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখানে আমি গিয়েছিলাম। তো ওই অবস্থায় আমাকে যখন বাড়িতে দিয়ে গেল তখন প্রায় বিকেল হয়ে এসেছে। আমি কতখানি সময় সেখানে কাটিয়েছি আমি বলতে পারবো না। তো আম্মা যখন আমাকে জিজ্ঞেস করলো যে তুই সারাদিন কোথায় ছিলি, যেহেতু স্কুল ছুটি হয়েছে 12টার দিকে আর এখন প্রায় 3টা-4টা বাজে, 3-4 ঘন্টা কোথায় ছিলি, তো আমি তখন তো বলতে পারছিলাম না যে আমি অমুকের সাথে গেছিলাম বা ওই ছেলেটার সঙ্গে আমি গেছিলাম ওই ফল খেতে। তো আমি বলতেছিলাম যে আমার ওই এক বান্ধবীর বাড়িতে গেছিলাম, ওই স্কুলের পাশে ওদের বাড়ি। তো ওইখানে গিয়ে ওর মা খাবার দিল এবং ওইখানে আমি ঘুমাই গেছিলাম, আমি মাত্র আসলাম। তো আমি যে মিথ্যা কথা বলতাম ওই সময় থেকেই, কারণ আমি ছোটোবেলা থেকে একটু ব্রেনের দিক দিয়ে ভালো ছিলাম, তো আম্মা সেই জিনিসটা বিশ্বাস করলো, আম্মা তেমন কিছু বললো না। তো এর পরের দিন যখন আমার কাছে আসলো আমি ওকে বললাম যে এরকমভাবে আম্মা তো আমাকে এরকমভাবে ধরছে এবং ধরে তো আমাকে মারধর করবে, এরকম একটা অবস্থা। তো ওকে তখন আমি জানালাম। ও তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তো ওই সময়টাতে আসলে বুঝিনি যে সমস্যা হবে না বলতে ও কী বোঝাতে চেয়েছে। তো যাই হোক, এরপরে আরও বেশ কয়েকবার ওর সঙ্গে ওই জায়গায় গিয়েছি। ও আমাকে বলতো যে কোনো সমস্যা হবে না, বাসায় গেলে তোমার আম্মা তোমাকে কিছু বলবে না, তোমাকে কোনো কিছু করবে না। তো ও যেটা বলেছিল একদম ঠিক তাই, আমার আম্মা আসলে আমাকে কিছুই বলতো না। আমি যখন অনেক দেরি করে ফিরতাম, এমনকি সন্ধ্যার দিকে অনেক সময় বাড়িতে ফিরেছি, কিন্তু আম্মা কিচ্ছু বলতো না। এটা কেন বলতো না আমি জানি না, এটা পরবর্তীতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম, সেটা আমি ঘটনার ধারাবাহিকতায় আপনাদেরকে জানাবো আর কি। তো তারপর এরকম করে আমার সময় কেটে গেল, আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম এবং এই যে এতক্ষণ যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম এটা প্রায় 1.5 থেকে 2 বছরের মাঝখানের ঘটনা। 1.5 থেকে 2 বছর এরকম ঘটনাগুলো ঘটেছে ওর সঙ্গে। ওর মাঝে মধ্যে আসতো, খুব মাঝে মধ্যে, এবং আমার সঙ্গে গল্প করতো, খেলা করতো, তারপর বিভিন্ন গল্প শোনাতো, অলৌকিক গল্প শোনাতো। এগুলো শুনতে আমার বেশ ভালো লাগতো এবং ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে ওই সময়টাতে একজন বন্ধু হিসাবে আমার ভালো লাগতো। যেহেতু পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে যারা ভাই বোন ছিল ওদের সঙ্গে খেলে আমার সময় পার হয়েছে, কিন্তু বাইরের কারোর সঙ্গে পরিচয় ওই সময় থেকে শুধুমাত্র ওর সঙ্গেই। তো একদিন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে আমি তখন ক্লাস 3-তে উঠে গিয়েছি। তো ক্লাস 3-র একটা মেয়ে তখন কিন্তু মোটামুটি কায়দায় ভালো বড় ওই সময়টাতে। তো ওই সময়টাতে কি একদিন ক্লাসের একটা মেয়ের সঙ্গে আমার ঝগড়া হয় আর কি, ঝগড়া এবং এক প্রকার মারামের পর্যায়ে, হাতাহাতির পর্যায়ে চলে যায়। তো ওই মেয়েটার একটা ভাই ছিল, ওই একই ক্লাসে পড়তাম আমরা। তো যাওয়ার সময় ওই মেয়েটার ভাই এবং তার বন্ধু বান্ধব আমাকে আটকাইছে, ওই মেয়েটার সমেত আর কি। তো আমার বলতেছে কি যে ওকে কেন মারছিস। তো আমি তো মনে করেন যে খুব ধারালি টাইপের ছিলাম, আমি যাকে পারতাম তাকে মেরে দিতাম আর কি, আমি অপেক্ষা করতাম না কারোর জন্য। তো তখন ওরা আমাকে এক প্রকার মারবে আর কি। ঠিক তখনই ওই ছেলেটা আর কি, সামাদ, ও তখন আসে, আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সামাদ আসে এবং এসে বলে কি যে কী হয়েছে, তো তোমরা ওকে বিরক্ত করছো কিসের জন্য। তো সামাদকে দেখে ওরা আসলে ভয় পেয়ে যায়, কেন ভয় পায় আমি জানি না, তবে ওরা সামাদকে দেখে ওইখান থেকে দৌড়ে পালায় আর কি। সামাদ তখন অপোজিট দিকে ঘুরে দাঁড়িয়েছিল এবং ওদের সঙ্গে কথা বলছিল এবং আমি এর পিছনে ছিলাম। ও এমনভাবে আমাকে প্রোটেক্ট করেছে যেন আমাকে কোনোভাবে বিপদে পড়তে দিবে না। তো তারপর ওকে দেখে ওরা চলে যায় এবং পরের দিন শুনি যে ওরা নাকি কোনো একটা জিনিস দেখে ভয় পেয়েছে এবং সেটা ভূত জাতীয় কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছে এবং আমার বাপ মার কাছে এসে বিচার দেয় যে আমার মেয়েকে এরকম ভয় দেখাইছে। তো আমি তো কিছু করিনি, ওদিন আম্মা আমাকে অনেক মারে। তো মারার পরে আমি কান্না করতে করতে ঘুমায় যাই, যেহেতু আমি আম্মার সাথে ঘুমাইতাম। তো ওই দিন রাত্রেবেলায় সামাদ আমাদের বাড়িতে আসে, আমি যে রুমে ঘুমাতাম সেই রুমে আসে। তো রুমে আসার পর আমাকে বলে কি যে তোমাকে কি বেশি মারছে। তো আমি বললাম কি যে না, খুব বেশি মারে নাই, তবে আম্মা তো মাঝে মধ্যেই মারে। তো সামাদ আমাকে তখন বললো কি আচ্ছা চলো বাইরে আমরা খেলা করি। তো ওই সময়টাতে রাত ছিল যেহেতু, আর খেলা করার টাইমও না। তারপর সামাদ আমাকে যখন আমি খাট থেকে নামলাম, আমি বললাম আম্মা কিছু বলবে না। তো ও তখন বললো কি যে না আম্মা কিছু বলবে না, তুমি চলো আমার সঙ্গে। তো তখন আমাকে হাত ধরে কোথায় একটা নিয়ে গেল জানি না, তবে সেই জায়গাটা অনেক আলোকিত ছিল এবং চারিপাশে শুধুমাত্র আলো আর আলো ছিল। তো সেখানে নিয়ে গিয়ে আমরা সময় কাটাতে লাগলাম এবং আমরা খেলাধুলা করতে লাগলাম। তো এরকম করে আমাদের সঙ্গে আমার সময় কিন্তু ওই সময়টাতে খুব ভালো কাটছিল আর কি। ও মাঝে মধ্যে আমার সঙ্গে খেলাধুলা করতে আসতো যখন আমি একা বসে থাকতাম, বিশেষ করে স্কুলের টিফিন পিরিয়ডে, এরকম করে আমার সময় কাটছিল। তো আচমকা আমি এর মাঝখানে কিন্তু ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 5-এর পরীক্ষা আমি দিয়ে ফেলেছি।
পিএসসি পরীক্ষা আমি দিয়ে ফেলেছি। তো ক্লাস 6-এ ওঠার কথা, এই ঘটনা হচ্ছে ক্লাস 6-এর আর কি। তো ওই টাইমে হচ্ছে কি আমার আব্বা বললেন কি যে এখন আর তোমাকে হাই স্কুলে ভর্তি হতে হবে না, আমি তো ছোটোবেলা থেকেই চেয়েছিলাম তুমি একজন হাফেজা হও এবং তুমি মাদ্রাসায় পড়ো। তো আমি তো ছোটোবেলা থেকেই এই প্রাইমারি স্কুলে পড়ে এসেছি এবং আমার একটা ঝোঁক আছে এদিকে যে আমি জেনারেল লাইনে পড়বো, এমনকি আমি বড় হয়ে ডাক্তার হব, সেরকম একটা চিন্তা ভাবনা করে ফেলেছি আর কি। তো তখন আমার আব্বা বললেন কি যে না, তুমি এখন বড় হয়েছো, যথেষ্ট বড় হয়েছে, এবং তোমাকে কিন্তু এখন এরকমভাবে খোলামেলা ঘোরাফেরা করলে চলবে না। কারণ আমি ওই ক্লাস 5 পর্যন্ত অনেক অনেক বাদরামি করিয়ে বেরিয়েছি গ্রাম ভরে, যেহেতু ওই সময় ছোট ছিলাম। আর আমি কিন্তু আগেই বলেছি যে আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম ছোটবেলা থেকেই। তো আব্বা তখন বললো কি যে তুমি এখন বড় হয়েছো, তোমাকে এখন আর হাই স্কুলে আমি ভর্তি করবো না, তোমাকে আমি মাদ্রাসায় ভর্তি করব। তো আব্বা এই কথা বলার পর আমি আসলে তখন কান্নাকাটি করলাম। তো আব্বা কোনো কথাই শুনলো না। তো আমরা হচ্ছে গ্রামে থাকতাম। তো আব্বা বললো কি যে আমরা এখন শহরে থাকবো আর কি, আমাদের যে মফস্বল শহর আছে সেই শহরে থাকবো। এবং আব্বা হচ্ছে কি ওইখানে একটা মাদ্রাসায় কাজ নিয়েছে। আব্বা হচ্ছে গিয়ে নিজে একজন আলেম ছিলেন এবং তিনি হচ্ছে গিয়ে মাদ্রাসায় পড়াতেন আর হচ্ছে মসজিদে ইমামতি করতেন। তো আমরা ওই সময়টাতে গিয়ে আমাদের যে জেলা শহর ছিল সেই শহরে গিয়ে আমরা একটা বাসা ভাড়া নিলাম। এবং আমার যে বড় দুই ভাই ছিল তারা কিন্তু অলরেডি বড় হয়ে গিয়েছে এবং মূলত অনেকটা তাদের কারণেও বাসা ভাড়া নেওয়া, কারণ হচ্ছে তারা শহরের কলেজগুলোতে পড়াশোনা করতো, নিয়মিত যাতায়াত করতে হতো। তো আব্বা ওই শহরের একটা মসজিদে ইমামতি করার দায়িত্ব নিলেন আর পাশাপাশি ছাত্রদেরকে পড়াতেন। তো এবং আব্বা যে মসজিদে কাজ নিয়েছিলেন তো ওদেরই আরেকটা শাখা ছিল, মহিলা শাখা, সেই শাখায় আমাকে ওই সময় ভর্তি করিয়ে দিলেন। তো আমি যখন গ্রাম থেকে চলে আসলাম তো তখন কিন্তু আমার সামাদের সঙ্গে তেমন একটা দেখা হতো না। সামাদ আমার জন্য যা যা করেছে, আমাকে সবকিছুতেই হেল্প করেছে সব সময়, এবং ভালো ভালো খাবার এনে আমাকে কিন্তু খাইয়েছে। তো সামাদের স্মৃতিটা হচ্ছে গিয়ে আমার ওইখানে যাওয়ার পর আমি সামাদকে মিস করতাম। এক প্রকার ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ওর সঙ্গে থাকতে খুব ভালো লাগতো। তো আমাকে যে মাদ্রাসায় ভর্তি করালো ওই মাদ্রাসা আসলে আমার থাকতে খুব একটা ভালো লাগতো না, কারণ হচ্ছে ওইখানে আমি স্বাধীন মতো ঘুরতে পারতাম না, আমাকে সবসময় আটকা রাখতো, সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হতো, এক প্রকার বোর্ডিং স্কুলে যেরকমটা থাকে। তো ওই বোর্ডিং স্কুলের মতো সিচুয়েশনটা হয়ে গেল এমন যে আমি ওইখানে ওরকমভাবে পড়াশোনা করতে লাগলাম। তো এমতো পর্যায়ে আমার পড়াশোনা খুব ভালো কাটছিল। আর যেহেতু আমার আব্বা ভর্তি করিয়েছে সেহেতু আমাকে এখানে পড়তেই হবে। তো মাদ্রাসায় এমন নিয়ম ছিল যে সারা সপ্তাহে কোথাও যেতে পারবো না, শুধুমাত্র শুক্রবারের দিন বাসায় যেতে পারবো। তো ওই টাইমটাতেও আমার আম্মা এসে আমাকে মাদ্রাসা থেকে নিয়ে যেত। তো এর মাঝখানে যে আমি কারোর সঙ্গে দেখা করব, কারোর সঙ্গে গল্প গুজব করব, আমার ওই মাদ্রাসার বান্ধবীরা ছাড়া আর কারোর সঙ্গে ওরকমভাবে দেখাশোনা বা কথাবার্তা হতো না। তো মাদ্রাসার আমি যখন ভর্তি হলাম তো ওই সময়টাতে আমি আসলে গ্রাম থেকে চলে আসার পর আমি সামাদকে আসলে খুঁজছিলাম যে ও আমার সঙ্গে দেখা করলো না বা ও কেন আসলো না, এটা নিয়ে আমি বেশ ওয়ারিড ছিলাম। তো মাদ্রাসায় ভর্তি হওয়ার 4 মাস পরে, এই 4 মাসের মধ্যে কিন্তু ওর সঙ্গে আমার তেমন কোনো দেখা হয়নি। তো 4 মাস পরে একদিন এক শুক্রবারে আম্মা বললো কি যে আমি আর তোর আব্বা তো হাসপাতালে যাচ্ছি, তুই এক কাজ করিস, কালকে তুই একা একা চলে আসিস, ঠিক আছে? আব্বা মাঝে মধ্যে আমাকে দেখতে আসতো, আম্মা আসছিল ওই দিন, তুই একা একা চলে যাস বাসায়। আর ওইখান থেকে বাসা খুব বেশি একটা দূরে ছিল না। আর যেহেতু ছোটবেলা থেকে আমি চঞ্চল ছিলাম, আর ওইটার ভিতরে যাওয়ার পরে তো পুরোপুরি বোরকার উপর নির্ভর আর কি, বোরকার ভিতরে থাকা এবং সব কিছু ওইখানে এরকমভাবে পর্দার মধ্যে থাকতে হয়। তো আমি ওই দিন বের হয়ে আমি যে গলিটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই গলিটা ছিল একদম শুনশান আর কি। তো দিনের বেলায় আমি যে গলির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা একদম শুনশান একটা গলি ছিল এবং সেই গলির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো যাওয়ার এক পর্যায়ে আমি খেয়াল করলাম যে কেউ আমাকে ফলো করছে এবং সে যে জামাটা পরে আছে সেই জামাটার রংটা একদম কালো, একদম মিটমিটে কালো, এবং তার মুখে আসলে ঘোমটা দেওয়া। আমি বেশ খানিকক্ষণ চলার পরে, আমি যে বোরকাটা পরেছিলাম সেটাও কালো ছিল। তো আমি বেশ খানিকক্ষণ চলার পরে আমি আসলে তখন বুঝতে পারছিলাম যে কে ছেলেটা আমাকে ফলো করছে। এবং আমি যে গলিটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই গলিটা ছিল একদম শুনশান। আর এই গলিটা দিয়ে আমি মাঝে মধ্যে যাই, আম্মার সাথে যাই, আমি একা কখনো যাইনি। এরকম একটা টাইমে প্রায় তখন বেলা 11টার মতো হবে, কেউ এই গলিতে নেই এবং এই গলির পাশে একটা ছোট্ট টাইপের একটা জঙ্গল আছে। তো আমার তখন ভয় লাগতে শুরু করলো, আমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম। তো আচমকা সেই জিনিসটা অনেকটা দূরে ছিল, সেই লোকটা এক মুহূর্তের মধ্যে আমার পেছনে চলে আসলো আর কি। আমি জাস্ট সামনে তাকিয়ে আবার পেছনের দিকে তাকালাম, এর মাঝখানে সে একদম কাছাকাছি চলে এসেছে এবং আমি তখন ভয় পেয়ে আমি একটা চিৎকার দিই আর কি। তো চিৎকার দেওয়ার পরে সেই কালো জামা পরা লোকটা আসলে আমার কাছাকাছি এগিয়ে আসে। তখন কিন্তু আমি গায়ে পায়ে ভালোই বড়, এবং আমার কাছে যখন সেই জিনিসটা আসলো আমি যে ভয় পেয়েছি সেটা ও বুঝতে পেরেছে এবং আমার কাছে এসে আমার মুখটা চেপে ধরলো আর কি। তো মুখ চেপে ধরার পর ও যখন ওর মুখের যে ইয়েটা ছিল, হুড্ডিটা ছিল,
হুডি টাইপ একটা জামা পরা ছিল, সেটা যখন সরালো আমি দেখতে পেলাম সামাদ আর কি। তো ও তখন বললো, আরে ভয় পেও না, আমি আমি সামাদ। আরিনা তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? তো আমার তখন পরানে পানি আসলো এবং ওকে বললাম, সামাদ তুমি তুমি এতদিন কোথায় ছিলে? তো ও তখন বললো কি যে আমি ছিলাম একটা জায়গায়, তবে তুমি যে এখানে চলে আসবে আমাকে বলবা না, তুমি এখানে চলে এসেছো। তখন আমি ওকে জানালাম যে আমি এখানে এসেছি সেটা তো আমি নিজেই জানতাম না, আর আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে, তো তুমি আমার সঙ্গে দেখা করতে আসো না কিসের জন্য? তো তখন সামাদ বলল যে আমি দেখা করতে আসবো কিভাবে, তুমি মাদ্রাসায় পড়ো, এখানে আমি আমার যাওয়ার অনুমতি নেই, ওখানে আমি কিভাবে যাব? তো তখন ওর সঙ্গে ওর কথা বলে আমার বেশ ভালো লাগলো এবং ওই দিনই ও হচ্ছে কি আমাকে বললো কি যে তুমি কি বাড়ি যাচ্ছ এখন? আমি বললাম হ্যাঁ, আমাকে বাড়িতে যেতে হবে, যদি বাড়িতে না যায় আম্মা একটু পরে চলে আসবে, দুপুরের পর পর আসলে কিন্তু আম্মা বকাঝকা করবে। তখন সামাদ বললো কি যে ওইসব বিষয় নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়েছে, বহুদিন পর, চলো আমরা একটু ঘুরতে যাই। তো সামাদ হচ্ছে কি আমাকে একটা লেকের পাড়ে নিয়ে গেল, যে লেকের পাড়টা হচ্ছে একদম খুব সুন্দর একটা লেকের পাড় ছিল, পানি ছিল একদম স্বচ্ছ, এবং সেখানে ওর সঙ্গে আমি গল্প করতে লাগলাম। এবং ওর সঙ্গে আমি এরকম গল্প এর আগে অনেকবারও করেছি ছোটোবেলায়। তো এর মাঝখানে আচমকা প্রায় 4-5 মাস পরে ওর সঙ্গে আমার দেখা, এবং ওর সঙ্গে আমি গল্প গুজব করতে লাগলাম তার ওইখানে বসে আর কি। তো আমি তো সাধারণত বোরকা টোরকা পরতাম না, ওইখানে আসার পরে বোরকা পরা হয়েছে। তো ওইখানে যাওয়ার পরে আমি বোরকা খুলে ফেলেছিলাম। আমার গায়ে ছিল একটা মিষ্টি রঙের জামা, তো ও জামাটা দেখে খুব প্রশংসা করেছিল এবং বলেছিল যে এর পরের দিন আসলে আমার জন্য মিষ্টি রঙের জামা নিয়ে আসবে। তো আমি এখানে কত সময় পার করেছি আমি জানি না, তবে আমি বাড়িতে ফিরেছি প্রায় বিকালের দিকে। ওই সময়টাতে আমি যে বাড়িতে যাব আমি খুব ভয়ে ছিলাম, প্রচণ্ড পরিমাণ ভয় ছিলাম যে আম্মা যদি কোনোভাবে জেনে ফেলে যে আমি সামাদের সঙ্গে ঘুরতে গেছি। তো ওই টাইমটাতেও কিন্তু সামাদের প্রতি আমার ওরকম ফিলিংস ছিল না, ওরকম অনুভূতি ছিল না, ওরকম আবেগও ছিল না। তো যাই হোক, সামাদ আমাকে যখন নামিয়ে দিয়ে গেল আমি ভয়ে ভয়ে ঘরের ভিতরে যাচ্ছিলাম। তো তখন আমাকে ইয়ে বললো আর কি, আম্মা বললো কিছু কী রে, এতক্ষণ গিয়ে ছাদে থাকতে হয়, এতক্ষণ কি করছিলি ছাদে? তো সামাদ আমাকে যাওয়ার সময় বলেছিল তুমি বোরকাটা খুলে যাও, ঠিক আছে, জাস্ট এতটুকুই বলেছিল, ঘরে ঢুকলে বোরকাটা খুলে ঢুকো। তো আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম এবং আম্মা বলে কিছু এত টাইম লাগে ছাদের থেকে আসতে। তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে কি হয়েছে। তো আমি সামাদকে এর দুদিনের মধ্যে আমি দেখিনি। এর পরের সপ্তাহে যখন আমি আম্মার সাথে আসতেছিলাম, তো তখন সামাদ আমার পেছন পেছন আসতেছিল। তো আমি আসলে তখন ভয় পেয়ে গেছি, যদি আম্মা যদি বিষয়টা দেখে তাহলে তো আমাকে একদম মেরেই ফেলবে, কারণ আমি কোনো ছেলের সঙ্গে এরকমভাবে বন্ধুত্ব করেছি, এটা আমার আম্মা কোনোভাবে পছন্দ করবে না। আর তাহলে আমার পেছন পেছন আসছে, আমি ওকে বারবার ইশারা দিয়ে সরাতে চাচ্ছিলাম, বলছিলাম যে আসার দরকার নেই। তো দেখলাম ও একদম আমার কাছাকাছি চলে এসেছে, তখন আমি ভয় পেয়ে আচমকা সরে গেলাম। তো সরে গেলে আম্মা তখন বললো কি হয়েছে, ভয় পাচ্ছিস কি দেখে? তো আমি যখন বাস সাইডে তাকালাম আমি দেখলাম কি যে আমার বাস সাইডে কেউই নেই, মানে আমি কিন্তু সামাদ কিন্তু আমার পাশ দিয়ে হাঁটতেছিল, আমার সাথেই হাঁটতেছিল, কিন্তু আমি দেখলাম আশেপাশে কোথাও কেউ নেই। আমি সত্যিই চমকে গেলাম এবং চমকে গিয়ে আমি আসলে ঘরে চলে গেলাম, আমার সাথে তখন ঘরে চলে গেলাম। তো প্রতি শুক্রবারে যেহেতু আমি বাড়িতে যেতাম, তো সে তো ওই একটা দিনই সময় ছিল ওর সঙ্গে আসছে দেখা করার আর কি। তো আমি জানি না যে ওর জন্য আমার এত মায়া লাগতো কিসের জন্য বা ওকে কেন মিস করতাম, সেটা আমি ওই সময়টাতে বুঝতে পারিনি। তো সময় কিন্তু এরকমভাবে কাটছিল। তো ওই দিন শুক্রবার যখন সামাদকে আমি রাস্তায় এরকমভাবে আচমকা গায়েব হয়ে যেতে দেখলাম, তো ও হচ্ছে কি আমার বাসায় আসলো, ওই দিন রাতের বেলা আমার বাসায় আসলো, এবং ওই দিনকে আমি জানতে পারলাম যে আসলে ও কি এবং ও কেন আমার পিছু নিয়েছিল এবং কেন আমার সঙ্গে আছে, সেদিন আমি জানতে পারলাম। কারণ ওকে যখন আমার নিজের রুমে দেখলাম, আমার কিন্তু তখন নিজের রুম ছিল একটা, শহরে যাওয়ার পর আমার নিজের রুম হয়েছিল। তো সেই নিজের রুমটাতে আমি যখন ঢুকলাম এবং আমি সেখানে একাই ছিলাম, আমি বাসায় গেলে আমার নিজের রুমেই ঘুমাতাম আর কি। তো নিজের রুমে যখন আমি শুলাম, আর আমি যখন থাকতাম না তখন ওই রুমে আমার বড় ভাই ঘুমায় আর কি, আর যখন থাকি তখন ও বাইরে ঘুমায় আর কি। তো আমি যখন ছিলাম, রুমের দরজা আটকানো ছিল, ও তখন আমার রুমের ভিতরে আচমকাকে দেখতে পেলাম। আর আমাদের গায়ের একটা আলাদা রকমের ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা আমার কাছে খুবই প্রিয়। তো সেই ঘ্রাণটা যখন আমি পেলাম, তখন আমি আচমকা আমার স্নায়ু একদম জাগ্রত হয়ে গেল যে সামাদের গায়ের ঘ্রাণ না এটা। তো তখন আমি যখন আমি এটা দেখলাম এবং সামনের দিকে তাকালাম, দেখলাম সামাদ আমার ঘরের যে সোফাটা আছে সেই সোফার উপর বসে আছে। তো এইটা দেখে আমি সত্যি এত পরিমাণ চমকে গেছি যে আমার আসলে বলার অপেক্ষা রাখে না, এই পরিমাণ চমকানো আমি কোনোদিন চমকাইনি। তো এটা দেখে আমি এক প্রকার চিৎকার দিয়ে পেছনে সরে যাই। তো আম্মা তখন বলে কি হয়েছে? তো আমি তখন বললাম কি যে আম্মা কিছু না, তেলাপোকা দেখে ভয় পাইছি। তো আমি সামাদকে আমার ঘরে দেখে সত্যি অনেক অবাক হয়েছি, কারণ ঘরের ভিতরে দরজা দেওয়া, ও ঘরের ভিতরে কিভাবে আসলো? তো তখন আমি ওকে বললাম যে সামাদ তুমি এখানে কিভাবে আসলা, আর তুমি, আমার মাথায় কিছু ঢুকতেছে না। তো তখন সে আমাকে জানালো যে আসলে তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল, এই জন্য আমি চলে এসেছি।
তো এই কথা বলার পর আমি তখন ওকে বললাম, দেখতে ইচ্ছে হলে তুমি চলে আসবে, কিন্তু কিভাবে? একটা প্র্যাকটিক্যাল বলে তো কোনো বিষয় আছে, তাই না? তুমি কিভাবে এটার ভিতরে আসলা? এটা তো সম্ভব না কোনোভাবেই। ও তখন আমাকে জানালো যে জানাবো তোমাকে, সেটা পরবর্তীতে জানাবো একদিন, তবে তোমাকে দেখা হয়ে গেছে, এখন আমি চলে যাই। তো ওই সময় আমাকে বিস্মিত করে এখান থেকে চলে গেল। আসলে ওর এইসব বিষয়গুলো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতো, আজব লাগতো। তো এর মাঝখানে সামাদ প্রায় 2.5 বছর থেকে 3 বছর আমার কাছে আসেনি। এই 2.5-3 বছর ওকে আমি অনেক মিস করেছি এবং এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছি যে ও আসলে এরকমভাবে আমার রুমে সেদিন কীভাবে এসেছিল। তো 3 বছর কেটে গেল। এই 3-4 বছরে আমি মাঝখানে হাফেজা হয়ে গেলাম আর কি। এই যেহেতু আমার আগে থেকে অনেকটা চর্চা ছিল এবং যেহেতু ইয়াদ দিতে হবে, মুখস্থ করতে হবে, সবক দিতে হবে, তো সব বিষয় মিলিয়ে আমার মোটামুটি কায়দায় হাফেজ আমি হয়ে গেলাম আর কি। তো যেদিন আমি হাফেজা হলাম তখন আমার বয়স কত হবে, 15-16 এরকম টাইপের হবে, বা কত আমি জানি না, 16 এরকম হবে আর কি বয়স। তো ওই টাইমটাতে একটু বেশিও হতে পারে। তো ওই টাইমটাতে হাফেজা হওয়ার পরে আমার সামাদ যে ও গিয়ে আমার কাছে আসলো। আমি তখন মাদ্রাসা থেকে বেরিয়ে আমার মায়ের সঙ্গে আসছিলাম। তো ওই টাইমটাতে ওকে দেখে এবার আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এতদিন পরে ও কোত্থেকে আসলো। ওকে তো আমি এতদিন দেখিনি আশেপাশে। আর আমি ওই একটু বড় হওয়ার পরে আসলে মাদ্রাসা থেকে খুব একটা বের হতে দেয় না, আর সবসময় আম্মার সাথেই চলাফেরা করি। আর আমি বাসায় বাড়িতে খুব একটা থাকতাম না। পুরো মাদ্রাসার যে 4 বছর ছিল, 4 বছর আমি মাদ্রাসাতেই কাটিয়েছি এক প্রকার। আর সবসময় আম্মা আমাকে সাথে সাথে করে নিয়ে বেড়াতো। তার থেকে আলাদা করতো না, কারণ তার একমাত্র মেয়ে ছিলাম এবং যথেষ্ট সুন্দরী ছিলাম। একটু বড় হলেই তারা আমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে সেটা আমি জানতাম। তবে ওই সময়টাতে আচমকা সামাদকে দেখে আমি সত্যি চমকে গেলাম। ওই দিনকে ওরকমভাবে আম্মা পাশ দিয়ে যাচ্ছিল এবং ও আমার পাশ দিয়ে হাঁটা শুরু করে। তো আমি তখন ওকে নানাভাবে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমার পিছু শোনা আম্মা আছে। তো ও তখন আমার পাশ আসে, এসে একদম আমার সাথে আমার আম্মার সাথে আমার ঘরের ভিতর ঢোকে। কিন্তু আমি এইটা বুঝতে পারলাম না যে সামাদ কি করে আমার ঘরের ভিতরে এরকমভাবে ঢুকে আসলো এবং আম্মা সেটা দেখতে পাইল না। এর আগেও কিন্তু এরকম ঘটনা ও ঘটাইছে এবং এরকম কাহিনী কিন্তু এটা নতুন না। তো যাই হোক, ও যখন ঘরে ঢুকলো নিশ্চয়ই বের হবে, আমি ওকে রুমের ভিতরে কোথাও দেখিনি, আশেপাশে যে কোথাও দেখবো কোথাও দেখিনি। তো যাই হোক, ওই রাতে আমাদের বাসায় আমার খালামণি এসেছিল এবং অন্য অনেকে এসেছিল। তো এসে সবাই চলে গেল। তো রাত্রেবেলা আমি আমার নিজের রুমে আমি একাই ঘুমাতাম। আমাদের বাসা তখন চেঞ্জ করেছিল, নিজের রুমে একাই ঘুমাতাম এবং নিজে তখন একাই থাকতাম। তো ওই রাতে আমি ভাবলাম যে একটু তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে ঘুমাই। তো আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শেষ সালামটা ফেরানোর পর দেখি একইভাবে আমার রুমের ওই সোফা আছে, সেই সোফার পর সামাদ বসে আছে এবং ওইটা আমি দেখেছি আমার ড্রেসিং টেবিলের আয়নাতে। তো ওইটা দেখে আমি আচমকা যখন ওইখানে তাকালাম, দেখলাম সামাদ সত্যি বসে আছে এবং সামাদ আমার নিজেরও কিন্তু আমি বড় হয়েছি গায়ে পায়ে এবং একটা মেয়ে থেকে কিন্তু এখন বড় একটা মেয়েতে রূপান্তর হয়েছি, যুবতী মেয়েতে রূপান্তর হয়েছি, যেহেতু 16-17 বছর বয়স আমার। তো আমার চেহারাও অনেকটা পরিবর্তন হয়েছে, সেদিক দিয়ে সামাদের চেহারা পরিবর্তন হয়েছে। সামাদ একটা মাথায় একটা টুপি পরে আছে এবং তার মুখে কালো দাড়ি এবং ইসলামী নুরানি দাড়ি। সেই দাড়ি আমি তাকে দেখতে কিন্তু একটু আমি দেখে নাচানোর মতো উপায় ছিল না, কারণ তাকে দেখে আমি চিনে ফেললাম আর কি, যেটা সামাদ। তো তখন আমি এখানে একটা সরে গেলাম এবং বললাম, সামাদ তুমি ওই সময় আমার সঙ্গে আসলে এবং এসে কোথায় চলে গেলে? মানে অন্ধকারে তাকে দেখা যাচ্ছিল এবং দেখে আমি চিনে ফেলেছি। তো এই কথা বলার পর বললো কি যে ওই সময়টাতে আসলে তোমার ঘরে বেশ কিছু লোক ছিল, এই কারণে আমি এখানে থাকতে পারিনি, কারণ ওনারা আমাকে চিনে ফেলতো, এই জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম। তো আমি তখন বললাম, আসলে সামাদ তুমি কি বলো তো, তুমি এরকমভাবে কীভাবে আমার রুমে আসো? আমার রুমে কেউ নেই, আমার আম্মা তোমাকে দেখতে পায় না, কিন্তু আমি তোমাকে দেখতে পাই, এটা কিভাবে সম্ভব? এটা আমি তো কিছু বুঝতে পারছি না। তো তখন ও আমাকে বলে যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, এখন যাবে আমার সঙ্গে? আমি কোনো কথা না বলে বললাম, আচ্ছা ঠিক আছে চলো। মানে ওর প্রতি আমার এতটা বিশ্বাস ছিল যে ও আমার কোনো ক্ষতি করবে, বা ছোটবেলা থেকে কিন্তু ওকে আমি দেখছি কোনো ক্ষতি করবে, বা এত বছর পর আমার কাছে এসেছে, আজকে আমি হাফেজা হয়েছি, এত বছর পর এসেছে, সেসব বিষয়ে আমার আসলে তেমন কোনো মাথা ব্যথা ছিল না যে ও আমাকে নিয়ে ক্ষতি করবে বা কোনো কিছু করবে, বা আমরা এখন বড় হয়েছি, আমাদের মধ্যে লজ্জা থাকার একটা বিষয় আছে, আমি একজন হাফেজা মেয়ে, এরকম আমার কোনো প্রকার চিন্তা ভাবনা ছিল না। ও বলার সঙ্গে সঙ্গে আমি ওর সঙ্গে চলে গেলাম। তো আমার পরনে কি একটা হিজাব ছিল আর 3 পিস যেগুলো আমি বাসায় পড়ি সেটাই ছিল, এবং আমি একটা পরপুরুষের সাথে আমি চলে গেলাম আর কি। এবং ও আমাকে বললো, কিছু কোনো প্রশ্ন করতে পারবে না, আমার সঙ্গে চলো। তো আমি ওর কথা শুনে ওর সঙ্গে চলে গেলাম এবং আমার রুম কিন্তু ভিতর থেকে লক করা, বাড়ি থেকে কেউ খুলতে পারবে না।
আর কারণ হচ্ছে ভেতর থেকে লক করা এবং ওই রুমের মধ্যে থেকে ও আমাকে নিয়ে আসছে। তো আমি কিন্তু ক্লাস 6-এ যখন ছিলাম, মানে হচ্ছে ওই সময় এসে যখন মাদ্রাসায় ভর্তি হলাম, তখনই কিন্তু আমি আন্দাজ করেছিলাম যে সামাদ নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতার মালিক এবং সে নিশ্চয়ই তার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে। তো আমি এইটা জানতাম না যে ও আসলে কোনো মানুষ না। এটা আমি ওই দিনকে রাত্রে জানতে পারলাম যখন ও আমাকে নিয়ে গেল। তো ও আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখানটা হচ্ছে একটা বেঞ্চ পাতা ছিল এবং একটা পাহাড়ি এলাকা। সেই এলাকার উপত্যকায় খুব সুন্দর ফুল ফুটেছে এবং চারিদিকে শুধুমাত্র ফুলের গাছ এবং সেইখানে জ্যোৎস্না রাত। তো আমাকে সেখানে নিয়ে গেল এবং একটা দোলনা ছিল, সেই দোলনাটা খুব সুন্দর করে সাজানো আর কি। সেই দোলনাতে আমাকে হচ্ছে গিয়ে নিয়ে বসালো এবং ও পাশে বসে ও হচ্ছে গিয়ে আমার হাত তো ধরেই নিয়ে এসেছে। আসলে ও হাত ধরলে আমার তেমন কিছু মনে হয় না। এর আগে আমি কোনো পুরুষের হাত ধরিনি, ও ছাড়া আর কি। এবং ওই কিন্তু আমার প্রথম আর কি ছোঁয়া আর কি। তো তারপর ও আমাকে ওখানে বসালো এবং আমি ওকে জিজ্ঞেস করলাম যে সামাদ, তুমি এত বছর পর কোত্থেকে আসলে, আর তুমি কি আসলে সেটা বলো তো। আমি কিন্তু তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি তুমি এত বছর কেন আসনি আমার কাছে। তো সামাদ তখন বললো কি যে তুমি আসলে বুঝতে পেরেছো কিনা জানি না, তবে আমি আজকে তোমাকে বলতে চাই যে আমি আসলে কোনো মানুষ না। তো আমি তখন বললাম যে তুমি যে কোনো মানুষ না সেটা তো আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি কে তুমি, তো আমি আসলে বুঝতে পারছি না। তো তখন সে আমাকে বললো সে হচ্ছে একটা জিন। তো এই কথা বলার পর আমার বিশ্বাস ছিল যে কোনো মানুষ না, তবে জিন যে হবে সেটা আমার কল্পনায় ছিল না। তো তখন আমি বললাম কি যে তুমি একটা জিন, কিন্তু তুমি জিন হয়ে কেন আমার সঙ্গে মেলামেশা করেছো বা ছোটবেলা থেকে কেন আমার সঙ্গে। তখন ও আমাকে বলল যে এটা আমি জানি না আরিনা। আসলে ওই দিন যখন তুমি বড়ই কোরানোর জন্য ওই জঙ্গলে আসলে, আমিও ওইখানে খেলাধুলা করছিলাম। তো আচমকা তোমাকে দেখে আমার তোমার কাছে বড়ই, তুমি যে জিনিসটা খাচ্ছ সেই জিনিসটা খেতে আমার ইচ্ছে হচ্ছিল। আমার আম্মা সাধারণত মানুষের সঙ্গে মিশতে দিতেন না, আর বলতেন কি যে মানুষের দুনিয়া যাবি না এবং ওই জঙ্গলটা পার হবি না আর কি, ওই পাশে হচ্ছে মানুষেরা থাকে। উনি আমাকে সবসময় এটা বলতেন। তো আমি ওই দিনকে কি মনে করে যেন ওইদিকে গিয়েছিলাম এবং তোমাকে দেখে তোমার কাছে এগিয়ে আসি এবং তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়। এর আগে কিন্তু আমি কোনো মানুষের সঙ্গে মিশিনি, বা ওই ছোটোবেলায় যখন তুমি আমাকে বড়ই দিলে এবং আমি তোমাকে একটা জিনিস দিলাম, সেই জিনিসটা দেওয়ার পরের দিন থেকে কেন যেন তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করছিলাম এবং তোমার সঙ্গে খেলাধুলা করতে আমার খুব ভালো লাগতো। এবং পরবর্তীতে আমি কিন্তু তোমার সঙ্গে অনেক মিশেছি, অনেক গল্পগুজব করেছি, তোমার সঙ্গে সময় পার করেছি। কিন্তু এর পরবর্তীতে আমরা কিন্তু বন্ধু সুলভই ছিলাম। তো তারপর যখন তুমি শহরে চলে আসার পরে আমি তোমার কাছে আসতে পারতাম না এই কারণে তুমি যে মাদ্রাসায় পড়তে সেই মাদ্রাসাটা আসলে বন্ধ দেওয়া ছিল এবং সেখানে জিনেদের প্রবেশ আসলে নিষিদ্ধ। সেখানে কোনো জিন প্রবেশ করতে পারতো না এবং প্রবেশ করার মতো অপশনও ছিল না। তো আমি তখন ওকে বললাম যে তুমি তাহলে আমার ঘরে কেন আসতে না। তো তখন ও আমাকে বললো ঘরে আসতে পারতাম না এক কারণে, সেটা হচ্ছে তোমার আগের যে ঘরটা ছিল সেই ঘরটায় বন্ধ দেওয়া ছিল এবং তোমার আব্বা হুজুর যেহেতু একজন হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, একজন আলেম ছিলেন, সেহেতু তিনি তার ঘর বন্ধ করে রেখেছিলেন। তবে তোমরা এই যে নতুন বাসায় শিফট হয়েছো, এই বাসায় সেরকম কোনো অসুবিধা নেই এবং এখানে আমি চাইলে যে কোনো সময় আসতে পারবো এবং এই কারণেই কিন্তু আমি সেদিনকে তোমাদের বাসায় আসতে পেরেছি এবং এখনও আমি আসবো এর পরের দিন থেকে। তবে তুমি আমাকে দেখে কোনো কিছু বলবে না বা ভয়টাই পাবে না যে আমি একজন জিন, আমি কোনো মানুষ না। এই কথা বলার পর আমি বললাম যে ভয় পাবো কেন, কিসের জন্য ভয় পাবো, তুমি তো একজন ভালো জিন। জিনদের সম্পর্কে আমি পড়েছি অনেক কিছু, আমাদের মাদ্রাসার ম্যাডামরা হুজুররা অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে। তবে এই বিষয়ে আমার তেমন কোনো ভিন্ন মত নেই। জিন মানে হচ্ছে কি আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, সেহেতু এই বিষয়ে আমার কোনো সমস্যা নেই। আর আমি এ বিষয় নিয়ে কোনো মাতামাতিতে নই। তবে তুমি জানো না হয়তো বিগত কয়েক বছর ধরে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। যখন তোমার কথা মনে হতো তখন আমার খুব খারাপ লাগতো। ইভেন তুমি যখন এখন এসেছো তোমাকে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং এটা আমার খুশির সীমানার বাইরে। তো এই কথা বলার পর ও আমাকে বললো যে যাক, আমি এটা নিয়ে ভয় ছিলাম যে তুমি আমার জিন পরিচয় জানার পরে আমার সঙ্গে থাকবে কি থাকবে না বা কী করবে, এটা নিয়ে আমার খুব ভয় ছিলাম। তো তুমি যেহেতু বলেছো যে তুমি আসলে আমার খুব ভালো বন্ধু, তো এই কথা বলার পর আমি তখন বললাম জি হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আছি এবং থাকবো। তুমি জিন হওয়াতে আমার আরও বেশি সুবিধা হলো। এখন চাইলে আমি রাত্রেবেলা বাইরে ঘুরতে আসতে পারবো, কারণ আমার আম্মা আমাকে এত পরিমাণ রেস্ট্রিকশনের মধ্যে রাখে তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আমার আব্বা তো মাশাআল্লাহ বাসা থেকে বের হতে দেয় না, আর আম্মা যখন আমার সাথে থাকে তখন
আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, বা আমার যে স্কুলের বন্ধুরা ছিল ওদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়, ওরা আমার কাছে আসলে আমার কথা বলতে দেয় না, এক প্রকার রেস্ট্রিকশনের মধ্যে রাখে। তো সব মিলিয়ে আমি আসলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এটা ভালো হলো, তুমি অন্ততপক্ষে তোমার সঙ্গে তো কথা বলা যাবে, আর কারোর সঙ্গে কথা বলি বা না মিশি। তো যাই হোক, ও আমাকে ওই দিনকে সারা রাত আশপাশ দিয়ে ঘোরালো, এবং আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার একটা জিন বন্ধু আছে যে কিনা আমাকে খুব বেশি পছন্দ করে, এবং আমি যা বলি সেটাই শোনে। তো আমি তখন বললাম, সামাদ, আমাকে এখন তাহলে বাড়িতে যেতে হবে। আচ্ছা সামাদ, আমার কিছু প্রশ্ন আছে। আমি যখন তোমার সঙ্গে ঘুরতে যেতাম তখন বাড়িতে আসার পরে আম্মা আমাকে কিছু বলতো না, কিসের জন্য বলো তো? তো তখন সামাদ আমাকে বলল যে তুমি যখন আমার সঙ্গে আসতা, আমি তোমার বদলে আমার একটা জিন বন্ধুকে ওইখানে পাঠিয়ে দিতাম তোমার বেশ ধরে সেখানে থাকার জন্য, যাতে করে তুমি আমার সঙ্গে ঘুরতে পারে এবং তোমার বেশ ধরে সে সেখানে থাকতে পারে। এবং এই কারণে হচ্ছে কি তোমার আম্মা তোমাকে কিছু বলতো না, কারণ তুমি তো অলরেডি সেখানে আছো। তো আমি তখন বললাম যে সত্যি এটা? তাহলে তো এখন থেকে আমি আমার আম্মাকে ফাঁকি দিয়ে তোমার সঙ্গে দিনের বেলা যে কোনো জায়গায় বের হতে পারবো, তাই না? তো ও বলল কি যে হ্যাঁ পারবা, তবে আমার সেই জিন বান্ধবীটা মানবে কিনা আমি জানি না, আমি দেখি কথা বলে দেখবো। যেহেতু আমরা যখন ছোট ছিলাম, এখনও ওর বাসা থেকেও রেস্ট্রিকশন আছে, ওকে আমি এরকম একটা মানুষের জগতে পাঠাবো। আর তারপর তোমার আব্বা যান একজন আলেম, তিনি আসলে জিন খুব সহজে ধরে ফেলবেন, এই জন্য আসলে বিষয়টা একটু টাফ হয়ে যায়। তবে আমি চেষ্টা করবো, দেখি যদি পারি, আর না হলে তো রাত্রেবেলা আমরা বের হবই, তাই না? তো যাই হোক, আমি হাফিজি শেষ করার পরে আমার আব্বাজান হচ্ছে কি আমাকে এর পরবর্তী যে পড়াশোনা মুফতি, সেটা মাওলানা মুফতি এগুলো পড়াবে। তো সেই জন্য আমাকে ওইখানের একটা মাদ্রাসায় ভর্তি করে দিল। তো ওইখানের সিস্টেম ছিল যে আমাকে মাদ্রাসায় থাকতে হবে না, আমি চাইলে, যেহেতু আমরা বড় হয়ে গিয়েছিলাম, আমি চাইলে ওইখান থেকে চলে আসতে পারবো। প্রত্যেক দিনের পড়া দিয়ে আমাদের ছুটি হতো 2টার দিকে, 2:30টার দিকে, আমরা নামাজ টামাজ পড়ে ওইখান থেকে চলে আসতাম 2:30টার দিকে, এবং বাসায় এর পরবর্তীতে বাসায় থাকতাম। সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ক্লাস ছিল। এই ক্লাসগুলো করে আমরা বাড়িতে চলে আসতাম। তো এরপরে যেটা হলো আর কি, ও সামাদ প্রত্যেকদিন আমার কাছে আসতো, এবং ওর দুনিয়া, ওর জিনের জগৎ কিভাবে কাজ করে সেই বিষয়গুলো সম্পর্কেও আমাকে আসলে গল্প বলতো, আমাকে সবকিছু জানাতো আর কি। তো ও একটা বিষয় সবসময় বলতো যে ওর আব্বা বা আম্মা যদি জানতে পারে যে ও মানুষের দুনিয়ায় বিচরণ করে, মানুষের সঙ্গে মেশে বা আমার সঙ্গে মেশে, তাহলে ওর আব্বা আম্মা ওকে বকাঝকা করবে, ওকে আসতে দিবে না। তার মানে বোঝা গেল যে এই সিস্টেমগুলো শুধুমাত্র মানুষের দুনিয়া না, জিনের দুনিয়াতেও খুব ভালোভাবে আছে। আর ও যেহেতু একটা ছেলে জিন, সেহেতু ওর তেমন বেশি রেস্ট্রিকশন ছিল না, কিন্তু ও যদি জানতে পারে যে মানুষের সাথে মেশামেশি করছে, তাহলে সেটা সমস্যা হবে আর কি। তো এরকম করে মাঝখানে আরও 2টা বছর পেরিয়ে গেল, এবং এই 2টা বছর ছিল হচ্ছে আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। শ্রেষ্ঠ সময় এই কারণেই বলছি, কারণ এই 2টা বছর আমি সামাদের সঙ্গে, মানে জিন ছেলেটার সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি। আমি ওকে যা বলেছি ও সেটাই করেছে। ও আমাকে বিভিন্ন দামি দামি গিফট বিভিন্ন জায়গা থেকে এনে দিত। আর আমি যেটা করতাম, আমি যখন ক্লাস শেষ করে বাসায় ফিরতাম, বাসায় ফিরে আমি আসলে দরজাটা লক করে দিয়ে তারপর আমি আসলে ঘুমাতাম। তো ঘুমানোর কথা বলে আমি সামাদ ওই সময় আসতো, এবং ওর সঙ্গে আমি বাইরে ঘুরতাম, জিনের দুনিয়ায় না কিন্তু মানুষের জগতে সামাদের সঙ্গে ঘুরতাম। এবং সামাদ একটা মানুষের বেশি, মানে ও যে বেশি আমার সঙ্গে আমার কাছে আসে, সেই বেশি আমি ওর সঙ্গে ঘোরাফেরা করতাম এবং ওর সঙ্গে চলাচল করতাম। আমাকে বিভিন্ন শপিং মলে নিয়ে যেত, বিভিন্ন জায়গায় নিয়ে যেত, আমি যা খেতে পছন্দ করতাম সেটাই আমাকে খাওয়াতো আর কি। তো ও আসলে ওই যে ফুচকার যে জিনিসটা ছিল, ওই ফুচকা ও খেতে পারতো না। এটা রিসেন্ট কিছু ইয়ারের আগের ঘটনা আর কি, করোনার আগের ঘটনা আর কি। তো ও হচ্ছে ফুচকা খেতে পারতো না, ওকে আমি জোর করে ফুচকা খাতাম। ও খাওয়ার পরে আসলে একদম ওর অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আমি খাওয়াতাম, এবং আমি যা বলতাম ও সেটাই শুনতো এবং ওইটাই করতো আর কি। তো এরকম করতে করতে যে ওর প্রতি কখন আমার একটা অন্যরকম ফিলিংস বা অ্যাফেকশন চলে এসেছে সেটা আমি বলতে পারবো না। একটু অন্যরকম অ্যাফেকশন, যা কিনা আর কি খুবই ভিন্ন রকমের। এই অ্যাফেকশনের মানে কি আমি জানতাম না। তো ও যখন আমার থেকে কিছুদিনের জন্য আলাদা হলো, ও বললো কি যে আমি বেশ কিছুদিন আসতে পারবো না, আমার ওইখানে হচ্ছে গিয়ে আমার ওইখানে একটা অনুষ্ঠান আছে, এবং আমার আম্মা বিষয়টা হচ্ছে টের পেয়েছে, যে আমার আব্বা টের পেয়েছে যে আমি মানুষের দুনিয়ায় বেশি বেশি আসছি, এটা টের পেয়েছি, এই জন্য আমি বেশ কিছুদিন আসবো না। তো ও যখন আমার কাছে ছিল না, ওই টাইমটাতে আসলে আমি বুঝতে পারি যে আসলে অ্যাফেকশনটা কিসের। ওর প্রতি আমার তীব্র এক প্রকার গাঢ় ভালোবাসা, যেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। আসলে আমি তো সারা জীবনে ওর সঙ্গে ছাড়া আর কোনো ছেলের সঙ্গে মিশিনি, আর ওই সময়টাতে আমি যথেষ্ট পরিমাণ অ্যাডাল্ট, আমার 18-19 বছর বয়স, আমি সব কিছুই বুঝি। তো ওর প্রতি একটা অন্যরকম টান আমি অনুভব করতাম, এবং এত পরিমাণ অ্যাফেকশনেট ওর প্রতি আমি ছিলাম যে সেটা বলে বোঝানো সম্ভব না। ওকে ছাড়া আমার এক বিন্দুও চলতো না, এরকমটা ছিল।
কারণ ও প্রায় দিনই আমার কাছে আসতো, প্রায় দিনই আমাকে ঘুরতে নিয়ে যেত, আমাকে এটা ওটা খাতো, আমি যা বলতাম তাই করতো। এরকমটাই তো কোনো মানুষ তার জীবনসঙ্গী হিসেবে চায়। তো আমি যে ছোটোবেলা থেকে ওকে পছন্দ করতাম বা একটা পর্যায়ে গিয়ে ওর প্রতি ওইরকম তীব্র ভালোবাসাটা না জন্মালেও এখন বড় হবার পরে আসলে বুঝতে পারছিলাম যে ওকে আমি কতটা মিস করি বা ওকে কতটা ভালোবাসি, সেটা আমি বুঝতে পারলাম। তো প্রায় 14 দিন পরে ও আসলো এবং এই 14 দিন আমার কাছে একদম নরকের মতো সময় কেটেছে এবং এই 14 দিন ও আমার কাছে ছিল না। এবং ও যখন আসে, ও যখন আসার সঙ্গে সঙ্গে ওকে আমি জড়িয়ে ধরি এবং জড়িয়ে ধরার পরে আমি ওকে বলি যে এতদিন কেন আসনি, আমার তোমাকে ছাড়া 1 সেকেন্ডও ভালো লাগে না। এবং ওর প্রতি কিন্তু আমার তীব্র অ্যাফেকশন ছিল এবং ও আমাকে বললো যে আমি আসলে আসতে চাইছিলাম, কিন্তু আমার আব্বা আমাকে নানান কাজ এবং এইসব বিষয় দিয়ে আমার পিছনে লোক লাগিয়ে রেখেছে যে আমি মানুষের দুনিয়ায় যাই কিনা। তো ওই সমস্যাগুলো এখন আর নেই, আমার আব্বা এখন আপাতত নেই, সেহেতু আমি আসতে পারবো এবং সমস্যা হবে না। তো আমি ওকে যখন জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম কি যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তখন ও আমাকে সেম রিপ্লাইটা দিল এবং এটা ভালোবাসা কিনা আমি জানি না, আমরা একে অন্যকে কখনো বলিনি যে আমরা একে অন্যকে ভালোবাসি এবং একে অন্যের সঙ্গে থাকতে চাই, এরকম কখনোটা বলিনি। কিন্তু আমাদের একে অন্যের যে ফিলিংসটা ছিল সেটা একদম পিওর ছিল এবং ছোটোবেলা থেকেই সেটা গ্রো হয়েছে কিন্তু একটু একটু করে। এটা কিন্তু এরকম না যে বড় হয়েছে, বড় হওয়ার পরে কাউকে দেখে ভালো লেগেছে এবং তার সঙ্গে সংসার করছি, বিয়ে করছি, এরকমটা না কিন্তু। তো ওর সঙ্গে হচ্ছে কি আমার সম্পর্কটা কিছুটা এরকম ছিল এবং ওই দিনকে যখন ও আমার কাছে আসে, ওর সঙ্গে একটা ইন্টিমেট সম্পর্ক হয় ওই দিনকে এবং ও কিন্তু আমার সঙ্গেই ছিল ওই রাতে। এবং তারপরের দিন হচ্ছে চলে যায় এখান থেকে এবং যাওয়ার পর আমি আসলে ওই জিনিসগুলো মিস করতাম, ওর গায়ের ঘ্রাণ, ওর আমার আশেপাশে থাকা, তারপর ও যখন রাত্রে আমার কাছে আসতো, ওর কোলে মাথা রেখে গল্প করা, এই জিনিসগুলো আমি প্রচুর পরিমাণ মিস করতাম। ওর যেদিন আসতো না সেদিন আমি প্রায় সারা রাত না ঘুমিয়ে কাটাতাম আর কি, কারণ ওর প্রতি একটা অন্যরকম ভালোবাসা, অ্যাফেকশন, টান আমি অনুভব করতাম সবসময় এবং মাঝে মধ্যে ইন্টিমেট হতো আমাদের মাঝে। এবং সব মিলিয়ে ওর সাথে থাকার যে মুহূর্তগুলো, এগুলো আসলে সিস্টেমেটিক্যালি এলাবোরেট করা সম্ভব না। আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগতো ওর সঙ্গে থাকতে। তো এটাই হয়তো একটা পর্যায়ে গিয়ে কাল হয়ে দাঁড়ালো। কিসের জন্য কাল হয়ে দাঁড়ালো? আমার বাবা হচ্ছে কি আচমকা একদিন আমাকে আসলে জানালা দিয়ে দেখতে পেল, আমার রুমের যে জানালা ছিল ওই জানালা দিয়ে তিনি আসলে দেখতে পেলেন যে ওই দিনকে আমি জানালাটা খুলে রেখেছিলাম। কেন খুলে রেখেছিলাম আমি জানি না, এটা আমার ভুল ছিল নাকি অন্য কিছু ছিল আমি জানি না। আমি খেয়াল করলাম যে আমি কারোর সঙ্গে কথা বলছি আর কি, সেটা আমার বাবা দেখে ফেললো বাইরে থেকে। আমি কারোর সঙ্গে কথা বলছি, সে সঙ্গে কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট এবং আমার আব্বা আমার বিয়ের কথা বেশ কয়েকদিন ধরে আমার আম্মার সঙ্গে বলছে। তো আমি সেই সব বিষয় তেমন কোনো আমলে নিইনি। তবে আমার এই জিনিসগুলো একদমই মাথায় ছিল না যে আমার আব্বা দেখতে পারে, বা আসলে প্রেমে পড়লে তখন এই জিনিসগুলো মাথায় থাকে না যে কেউ আমাদেরকে খেয়াল করছে বা এই টাইপগুলো জিনিসগুলো মাথায় থাকে না। তো উনি দেখে আসলে বুঝতে পারলেন যে আমি কারোর সঙ্গে কথা বলছি এবং সে আর কেউ না, সে হয়তো কোনো জিন হতে পারে বা অশরীরী কোনো কিছু হতে পারে যে কিনা আমার উপর ভর করেছে। তো এই জিনিসগুলো আমার মাথায় এত ডিপভাবে গেঁথে গিয়েছিল যে আমার আসলে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তখন ছিল না। তো তখন আব্বা আসলে আমার দরজাটা টোকা দিলেন যে আমি কি করছি ঘরের ভিতর। তো তখন ও আমাকে বললো কি যে তোমার আব্বা নিশ্চয়ই এসেছে, আমি চলে যাই। তো আমি বললাম কি যে না, তোমার যাওয়া লাগবে না, তুমি এক কাজ করো, তুমি কোথাও একটা লুকিয়ে পড়ো বা তুমি অদৃশ্য হয়ে যাও, আব্বা টের পাবে না। তো ও আমার কথা অক্ষরে অক্ষরে মানতো, আমি যা বলতাম তাই শুনতো। তো আমি গিয়ে দরজা খুললাম। তো তখন আমার আব্বা বললো কি যে তুই কার সঙ্গে কথা বলছিস? তাই বললাম কই কেউ না তো। তখন আব্বা ঘরের ভিতরে ঢুকলো এবং ঢোকার পরে আব্বা আসলে ওকে সঙ্গে সঙ্গে ধরে ফেললো, কারণ হচ্ছে আব্বা জিনদেরকে নিয়ে যেহেতু তিনি একজন আলেম ছিলেন এবং এইসব বিষয় সম্পর্কে তিনি ভালো জানতেন, তো তিনি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেললেন এবং ওর গলায় এক প্রকার চাপ দিয়ে ধরলেন, দূর থেকেই একটা দোয়া পড়ে গলায় চাপ দিয়ে ধরলেন এবং ও তখন দেয়ালের সঙ্গে ছিল এবং ও আস্তে আস্তে দৃশ্যমান হলো। আমি তো ওকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আব্বা ওকে ধরে ফেললো সাথে সাথে। ধরার পর যখন দেখলো কি যে এটা সত্যি সত্যি জিন এবং আমার ওপর সে ভর করে আছে, এটাই আব্বার চিন্তা যে ওই জিনটা আমার উপর ভর করে আছে। কিন্তু আমি যখন ছোটোবেলা থেকে চিনি সেই বিষয়টা কিন্তু আব্বা আসলে জানেন না আর কি। তো আমি তখন বললাম যে আব্বা ওকে ছেড়ে দাও, ও খুবই ভালো ছেলে, ও আমার কোনো ক্ষতি করতে আসেনি, আমি এটা বলতে লাগলাম। তো আব্বা ওকে ছাড়ছিল না। তো ওই সময় আমি এত পরিমাণ পাগল হয়ে গিয়েছিলাম, আমি বলতে পারবো না কেন আমি এটা করলাম। আমি আব্বাকে একটা জোরে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার ফলে আব্বা ওইখান থেকে ছিটকে গিয়ে ওইখানে একটা চেয়ার ছিল, সে তখন চেয়ারটা চেপে ধরলো এবং আমাকে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। তো তখনই সামাদ ওইখান থেকে চলে গিয়েছে আর কি, জিন ছেলেটা ওইখান থেকে চলে গিয়েছে। তো আমি আব্বাকে ঝাড়ি দিলাম এবং চিল্লানি দিলাম যে তুমি এখান থেকে যাও, তুমি এখানে কেন এসেছো। তো এই প্রথমবারের মতো আমি আব্বার সঙ্গে রুট ব্যবহার করলাম এবং আব্বা আমাকে দেখে সত্যি অবাক হলো। তিনি বাইরে গেলেন এবং বাইরে গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন কি যে এই মেয়ের বিয়ের ব্যবস্থা করো, একে বিয়ে দিতে হবে, আর তার আগে এর ঘাট থেকে জিন ছাড়াতে হবে।
এই জিনটা ওর মাথা খেয়ে ফেলেছে। তো আব্বা আমাকে কিছু বলে নাই, আব্বা বুঝতে পারছে সেটা জিনের প্রভাব। তো আসলে যে জিনের প্রভাব এমনটা না, আমি সামাদকে ভীষণ ভালোবাসতাম এবং এই ভালোবাসার প্রভাবই হয়তো, কারণ হচ্ছে কি ওর ও গায়ে কেউ হাত দিয়েছে এটা দেখলে আমার আসলে সহ্য হতো না, আমার প্রচণ্ড খারাপ লাগতো। তো আব্বা এর পরের দিন হচ্ছে কি তার দুজন জিন বন্ধু না আর কি, জিন তার সঙ্গে যে জিন ছিল তাদেরকে নিয়ে আসে এবং এসে বলে কি যে এর উপর কোন জিন ভর করেছে, তোমাদের গোত্রের কেউ কিনা সেটা একটু দেখো, সেটা দেখে ওকে এখান থেকে যেতে বলো, নাহলে কিন্তু আমি খারাপ কিছু করব এবং তোমাদের গোত্রের যদি হয় তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। তো তখন সেই জিন দুটো ওই সামাদের ব্যাপারে খোঁজ খবর করে এবং খোঁজ খবর করে বলে কি যে না, এটা আমাদের গোত্রের কেউ না, আপনি চাইলে যে কোনো কিছু করতে করেন, আর আমরা ওকে ধরে নিয়ে আসবো। তো এরপরে আমি তো এই সমস্ত বিষয় নিয়ে একদম প্রায় পাগল কারণ হচ্ছে কি সামাদ বেশ কয়েকদিন হলো আমার কাছে আসছে না এবং আমার আব্বা কিন্তু আমাকে ঘরের ভিতরে বন্দি করে রাখছে, এক প্রকার ঘর থেকে বের হতে দেয় না। ওই সময়টাতে মানে ওই টাইমটাতে কোভিডের টাইমটাতে চলছিল 2021 সাল, ফুলভাবে কোভিড চলছিল, লকডাউন চলছিল। এর মাঝখানে তো এমনিতেও বের হওয়ার মতো কোনো সুযোগ নেই, কোনো পরিবেশ নেই। তো আমার আব্বা বললো কি ওকে বিয়ে দিবে এর মাঝখানে এবং আটকে রেখে এক প্রকার ঘরবন্দি দিয়ে আমাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন তিনি। তো বেশ কয়েকজন পাত্র আমাকে দেখতে এসেছে কোভিডের মাঝখানে। আব্বারই বেশ অনুগত ছাত্র ছিল যারা আব্বার কাছে পড়েছে, বেশ ভালো ভালো জায়গায় তারা আছে। তো তাদের কাছে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা যখন করলো, তো আমি আসলে এক প্রকার পাগলামি করতাম। তারা যখন আমাকে দেখতে আসতো বলতে আমাকে তো আর দেখার কিছু নেই, আর যেহেতু আমি হাফেজা ছিলাম সেহেতু যখন বিয়ের কথাবার্তা নিয়ে আমার বাড়িতে আসতো তখন আমি প্রচণ্ড পরিমাণে রেগে যেতাম এবং তাদেরকে এখান থেকে বের করে দিতাম এবং ভাবতো যে মেয়ে পাগল বা হ্যান ত্যান। তো এরকম করে আমার প্রায় 6-7টা বিয়ে ভাঙছে আর কি, আমি নিজেই ভেঙেছি। কারণ হচ্ছে আমি তো জানি যে আমি সামাদকে কতখানি চাই এবং সামাদকে ছাড়া আমার আসলে থাকা কোনোভাবেই সম্ভব না, আমি ওর সঙ্গে থাকতে চাই। তো সামাদকে ওইখানে আসতে দিচ্ছিল না, নিশ্চয়ই সামাদের গোত্রের লোকজনকেও জানিয়েছে বা ওর আব্বাকেও জানিয়েছে, এই কারণে হয়তো সামাদ নিজেও আসতে পারছে না। তো এর মাঝখানে আমাকে কিন্তু আব্বা বিয়ে দিতে পারে নাই। তো আমাকে এক প্রকার বন্দি করে রাখছে। তো যাই হোক, এর মাঝখানে আমি এরকমভাবে সময় কাটছিল আমার এবং সামাদও আমার কাছে আসতে দিচ্ছিল না। ও মাঝখানে বেশ কয়েকবার আসার চেষ্টা করেছে এবং ও হচ্ছে গিয়ে আসতে পারতো না আর কি, দূর থেকে আমাকে দেখতো বা যেভাবেই করতো, ওর সঙ্গে আমার বেশ কিছুদিন দেখা হয় না। তো এর মাঝখানে আমি প্রায় করোনা গেল আর কি, এই মাঝখানে 2 বছর কেটেছে আর কি। 2 বছর আমি একদম পাগল প্রায় ছিলাম, টোটালি আর কি পাগল বলা চলে আর কি। আমি ওর প্রতি এত পরিমাণ ডিপ রিলেশনশিপে চলে গিয়েছিলাম ওর সঙ্গে এবং ওকে এত পরিমাণ ভালোবাসতাম যে সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। খুবই কষ্টদায়ক ব্যাপার যখন কারোর পার্টনার যখন তাকে ছেড়ে চলে যায়। এবং আমি তো ছোটোবেলা থেকেই মনে প্রাণে ওকেই চেয়েছি এবং সেই ছোট্ট থেকে আমি ওর সঙ্গে থেকে এসেছি এবং হঠাৎ করে আচমকা এরকম মানে আমার আব্বা যেন এরকম করবে হয়তো আমার ভালোর জন্যই করেছে যে আমি একজন জিনের সঙ্গে থাকবো, সেটা হয়তো তারা মানতে চায়নি। তো তারপর তিনারা আমাকে জোর করে অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে। লাস্ট 2023 সালে যখন আমি কিছুটা স্বাভাবিক হই, আমাকে অনেক ফকির দেখানোর চেষ্টা করে, অনেক ধরনের দোয়া দুরুদ বা তাবিজ করে, কিন্তু কোনোটাতে কোনো কিছু কাজ হয়নি। কারণ এই জিনিসটা তো জিনে ভর করা বা জিনে আচর করা কোনো কিছু না। এই জিনিসটা হচ্ছে এক প্রকার ছোটোবেলা থেকে অ্যাফেকশন বেড়ে উঠেছে, আপনারা সেটা বুঝতে পারছেন যে কীভাবে অ্যাফেকশন তার প্রতি আমার বেড়ে উঠেছে এবং তার সঙ্গে আমার সেক্সুয়াল রিলেশনশিপও আছে, তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে অসংখ্যবার। তো এক প্রকার সে আমার আত্মার সঙ্গে মিশে গিয়েছে। তো এরকম করে 2023 সালের দিকে আমার আব্বা হচ্ছে কি আমার জন্য একজন পাত্র নিয়ে আসে এবং ওই টাইমটাতে ওই যে পাত্রটা ছিল সেই পাত্রটা দেখতে একদম হুবহু সামাদের মতো ছিল না, তবে এক প্রকার সামাদের মতোই দেখতে আর কি। তো ওর প্রতি সামাদ তো এর মাঝখানে প্রায় 2.5-3 বছর আসেনি আমার কাছে এবং আমি কিন্তু টাইমটাতে এক প্রকার পাগলের মতো ছিলাম আর কি। তবে যতই সুন্দরী হয়, মেয়ের মানসিক সুস্থতা যদি না থাকে কেউ তো বিয়ে করবে না। তো ওই টাইমটাতে আমি একটু স্বাভাবিক ছিলাম। তো আমাকে এক প্রকার জোর জবস্তি করেই ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তো আমি তো বিয়ে করব না, তারপরে জোর জবস্তি করে বিয়ে দেওয়া হয়, অনেক ব্ল্যাকমেইলিং করে, কান্নাকাটি অনেক কিছু করে আমাকে বিয়ে দেওয়া হয়। তো আমি তো সামাদের জন্য অপেক্ষা করছিলাম। তো ওই সময়টার পরে সামাদ এরপরে হচ্ছে আমার কাছে আসেনি আর কখনো। এটা কেন আসেনি আমি জানি না, আমার শরীরের মধ্যে কোনো কিছু আছে বা কোনো খারাপ বস্তু বা দোয়া দরুদ পড়ে কোনো কিছু করেছে কিনা জানি না, তবে সামাদের পরে আমার কাছে আর আসেনি। এবং বিগত 2.5 বছর হয়েছে আমি ওই ছেলেকে বিয়ে করেছি। তবে ওকে বিয়ে করলেও ওর প্রতি আমার তেমন কোনো মন নেই বা ওর যে সংসার, আমি মাঝে মধ্যেই দেখা যায় যে একটু পাগল প্রায় হয়ে যায়। তবে আমার হাজব্যান্ড, যে বর্তমান যে হাজব্যান্ড আছে, উনি বেশ যত্ন করে আমার প্রতি বেশ যত্নশীল তিনি এবং আমাকে তিনি প্রচণ্ড ভালোবাসেন, সেটা বোঝা যায় আর কি। তো তার প্রতি আমার তেমন কোনো অনুভূতি নেই, আমার মাঝে মধ্যে শুধু আমাদের কথা মনে হয় এবং মনে হলে আমি তখন চিৎকার করে কান্না করতে শুরু করি। এটা আমার শ্বশুরবাড়ির লোকজনও দেখেছে। তো তারা তার ছেলেকে বলে যে কি বউ বিয়ে করে নিয়ে এসেছিস, কি এরকমভাবে ইয়ে করে।
তো আমি জানি না আমি কবে স্বাভাবিক হতে পারবো, কীভাবে স্বাভাবিক হতে পারবো সেটা আমি জানি না। তবে কোনোদিন যদি সামাদ আসে আমি সামাদের সঙ্গে চলে যাব, আমি সেটাই ডিসিশন নিয়েছি। আমি জানি যে সামাদ একদিন আসবে আমার কাছে, এবং ও হয়তো ওর বাপ মার কাছে জন্য আসতে পারছে না, বা যেভাবেই হোক, যে কোনো কারণে হোক ও আসতে পারছে না। সেটা আমি কীভাবে ওকে পেতে হবে সেটা আমি জানি না। তবে ও যদি কোনোদিন আসে আমার কাছে, তাহলে আমি কোনো প্রশ্ন ছাড়াই আমি ওর সঙ্গে চলে যাব, এবং সেটা হবে হয়তো আমার জীবনের সবথেকে বেস্ট ডিসিশন। কারণ সামাদের মতো ছেলে হয়তো আমি আর কখনো পাবো না। যদি আমার বর্তমান যে হাজব্যান্ড আছে তিনি আমাকে বেশ পছন্দ করেন, আদর যত্ন করেন, যা চাই তাই করে দেন, কিন্তু ছোটোবেলা থেকে যার প্রতি আমার অ্যাফেকশন, যার প্রতি আমার টান, তাকে ছাড়া তো আমি আসলে থাকতে পারবো না। তো সব মিলে এই হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং এখন পর্যন্ত এরকমভাবেই চলছে। আমার জন্য সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটা আপনার কাছে কেমন লাগলো? আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছে আরিনা শরীয়তপুর থেকে। তো তার ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে কারোর সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে, যে কোনো ঘটনা আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা পাঠাতে চান আমাদেরকে কিন্তু পাঠাতে পারেন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।